হ্যালো সবাইকে, আজকে আমরা ল্যাপটপ দেখবো না, আজকে আমরা এইভাবে কথাবার্তা বলবো, কারণ আজকে আমরা কন্টেন্ট নিয়ে কথা বলবো। আমাদের ব্যাকলিঙ্কের চ্যাপ্টার মোটামুটি শেষ, এবং আপনি আমাকে যদি বিশ্বাস করে থাকেন, দুনিয়ার 90% এসইও এক্সপার্টের থেকে আপনি আসলে অলরেডি বেটার এসইও এক্সপার্ট। দুনিয়ায় 90% মানুষ যত নিজেদেরকে এসইও এক্সপার্ট বলে, তার থেকে আপনি অলরেডি ভালো নলেজ পেয়ে গেছেন। বাট নলেজের কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত না আপনি প্র্যাকটিস করতেছেন এবং ইমপ্লিমেন্ট করতেছেন যা যা শিখেছেন। ওগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি, বাট আজকে আমরা কন্টেন্টটা নিয়ে একটু কথা বলি। একটা ওয়েবসাইটের জন্য কন্টেন্ট কত ইম্পর্টেন্ট। গুগল বিভিন্ন সময় আমাদের বলেছে যে গুগল ফ্রেশ কন্টেন্ট পছন্দ করে। ফ্রেশ কন্টেন্ট মানে কি? এমন ওয়েবসাইট গুগল আসলে একটু প্রেফার করে যে ওয়েবসাইটে রেগুলার কন্টেন্ট পাবলিশ হয়। কন্টেন্ট এখন ব্লগ পোস্ট হিসেবেও পাবলিশ হইতে পারে, নতুন পেজ হিসেবেও পাবলিশ হইতে পারে। যদি একটা ইউনিভার্সিটি হয় তাহলে তাদের নতুন কোর্স যদি পাবলিশ হয় ওয়েবসাইটে, ওগুলাও কন্টেন্ট। সো কন্টেন্ট বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে। বাট আপনার ক্লায়েন্টকে আপনার সবসময় ইনফ্লুয়েন্স করা উচিত যেন সে রেগুলার কন্টেন্ট পাবলিশ করে তার ওয়েবসাইটে। রেগুলার যদি কন্টেন্ট সে পাবলিশ করতে পারে, সেই ক্ষেত্রে তার বিভিন্ন নতুন নতুন অনেকগুলো বেনিফিট আছে। এক, গুগল ফ্রেশ কন্টেন্ট পছন্দ করে। বেশিরভাগ কন্টেন্ট যখন আপলোড হয় একটা ওয়েবসাইটে, তখন অনেক নতুন নতুন কিওয়ার্ডের জন্য ওই ওয়েবসাইটটা অলরেডি র্যাঙ্ক হয়ে যায়। এটা সেকেন্ড বেনিফিট। প্লাস থার্ড বেনিফিট হলো, নতুন নতুন কন্টেন্ট যখন আপলোড হয়, আপনি কন্টেন্ট রাইটারের সাথে কোলাবোরেশন করে বলতে পারেন যে তুমি নতুন কন্টেন্ট লিখতেছো আগামী সপ্তাহে, তোমার কন্টেন্টটার মধ্যে এই কিওয়ার্ডটা টাইটেলে বসায়ও, বা এই কিওয়ার্ডটা H1 ট্যাগে বসায়ও, বা এই কিওয়ার্ডটা H2তে দিও। বা ও পাবলিশ করার পরে আপনি যে অন পেজ এসইও যখন আপনি করতেছেন, তখন আপনি টাইটেলটা একটু চেঞ্জ করে দিতে পারেন, H1টা একটু চেঞ্জ করে দিতে পারেন, H2টা চেঞ্জ, ইমেজ অল টেক্সট চেঞ্জ করে দিতে পারেন। সো কন্টেন্ট রেগুলারলি পাবলিশ করা খুব জরুরি। অনেক এসইও ক্যাম্পেইন আমি দেখেছি যে এসইও ক্যাম্পেইনে আসলে কোনো সমস্যা নেই। তাদের টেকনিক্যাল এসইও তারা ঠিকঠাক মতো করেছে, ট্র্যাকিং ঠিকঠাক মতো করেছে, কিওয়ার্ড রিসার্চ ঠিকঠাক মতো করেছে, অন পেজ এসইও ঠিকঠাক মতো করেছে, অফ পেজ এসইও ঠিকঠাক মতো করেছে। কোনো জায়গায় তাদের কোনো সমস্যা হয় নাই। বাট জাস্ট সমস্যা যেটা হয়েছে সেটা হইলো ওরা রেগুলার কন্টেন্ট পাবলিশ করেনি, এবং এই কারণে ওয়েবসাইটটা আস্তে আস্তে নেমে গেছে র্যাঙ্কিংয়ে। অনেক ক্লায়েন্ট আপনার কাছে এসে বলবে যে আমার ওয়েবসাইট একসময় খুব ভালো র্যাঙ্ক করতো, কিন্তু গত 6 মাসে আমি দেখি আমার র্যাঙ্কিং আস্তে আস্তে কমে যাচ্ছে, বা আমি একসময় অনেক ভিজিটর পেতাম, গত 6 মাসে আমি দেখি এখন আর আমি ভিজিটরও তো পাই না। কাহিনী কি? বেশিরভাগ সময়, সব সময় না, বেশিরভাগ সময় কাহিনী যেটা, সেটা হলো ওই ওয়েবসাইট রেগুলারলি কন্টেন্ট পাবলিশ করে নাই ভালো কোয়ালিটির, এই কারণে ওই ওয়েবসাইট আস্তে আস্তে নেমে গেছে র্যাঙ্কিংয়ে। আপনি যখন কন্টেন্ট পাবলিশ করতেছেন, সবসময় মাথায় রাখবেন গুগল রেকমেন্ড করে না, এটা অনেক ইন্ডিপেন্ডেন্ট স্টাডিতে দেখা গেছে যে কন্টেন্ট যত বড় হয়, বেশিরভাগ সময় র্যাঙ্ক করার পোটেনশিয়াল তত বেড়ে যায়। এক্স্যাক্ট নাম্বার যদি আপনি জানতে চান, এক্স্যাক্ট নাম্বারটা হলো 1800 ওয়ার্ড। যদি একটা পেজে 1800 ওয়ার্ডের বেশি থাকে, 1800 ওয়ার্ড বা তার বেশি থাকে, তাহলে ওই পেজটার গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করার চান্স অনেক বেশি কম্পেয়ার টু অন্যান্য অনেক পেজ। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার কম্পিটিশনরা কী করতেছে এটা আপনার দেখতে হবে। আপনার কম্পিটিশনরা সবাই যদি 5000 ওয়ার্ডের ব্লগ পোস্ট আপলোড করে, আপনি যদি 1800 ওয়ার্ডেটা আপলোড করেন, তাহলে আপনারটা র্যাঙ্ক করার চান্স অবশ্যই একটু কম। বাট চেষ্টা করবেন মিনিমাম 1000-এর বেশি রাখতে। 1800 টাচ করতে পারলে খুবই ভালো, এটা আপনার ক্লায়েন্টকে বলতে হবে। আপনার এসইও এক্সপার্ট হিসেবে আপনি টেকনিক্যাল এসইও যখন করতেছিলেন, আপনার ওয়েব ডেভেলপারের সাথে অনেক কাজ করতে হয়েছিল। স্পেশালি যদি একটা ম্যানুয়ালি কোডেড ওয়েবসাইট হয়, কোনো একটা সিএমএস না হয়, সেক্ষেত্রে আপনার অনেক ওয়েব ডেভেলপারের সাথে কাজ করতে হয়েছে। কন্টেন্ট স্টেজে এসে আপনার রেগুলারলি একজন কন্টেন্ট রাইটারের সাথে কাজ করতে হবে, যাতে করে আপনি এবং কন্টেন্ট রাইটার দুইজন মিলে ওয়েবসাইটে সলিড কন্টেন্ট দিতে পারেন। এবং বেশিরভাগ সময় কন্টেন্ট রাইটারটাকে এসইও এক্সপার্টই ম্যানেজ করে। সো আপনারই ওই কন্টেন্ট রাইটারটাকে ম্যানেজ করতে হবে বেশিরভাগ সময়। এই ব্যাপারটা আমি আপনাদের বলতে চেয়েছিলাম আজকের ভিডিওতে, যে কন্টেন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট পুরো এসইও জার্নিতে। এবং কন্টেন্ট কখনোই আপনি নিজে লিখবেন না। এরকম মানুষ খুব কম যারা একই সাথে কন্টেন্টেও এক্সপার্ট, এসইওতেও এক্সপার্ট। আমি না, আমি এসইও এক্সপার্ট বলি নিজেকে। আমি জীবনে কখনো আমাকে কন্টেন্ট এক্সপার্ট বলবো না, আমি লিখতে পারি না। অনেকে ভাবে কি ইংলিশে লিখতে পারলে মনে হয় কন্টেন্ট রাইটার হওয়া যায়। ইংলিশে লিখতে পারলে যদি কন্টেন্ট রাইটার হওয়া যায়, তাহলে তো আমেরিকায় 35 কোটি কন্টেন্ট রাইটার থাকতো, তাই না? বা ওই সেম লজিকে যদি আমরা চিন্তা করি, ইংলিশে লিখতে পারলে যদি কন্টেন্ট রাইটার হওয়া যায়, তাহলে কি বাংলায় লিখতে পারলে বাংলা কন্টেন্ট রাইটার হওয়া যায় না। সবাই তো বাংলায় লিখতে পারে, কিন্তু সবাই তো হুমায়ুন আহমেদ হয় নাই। কারণ লিখতে পারা এবং কন্টেন্ট রাইটার হওয়া আলাদা। কন্টেন্ট রাইটার হয় তারাই যারা ভালো বই লেখে, যারা ভালো ফেসবুক স্ট্যাটাস লেখে, যারা ভালো ব্লগ পোস্ট লেখে, লেখা দেখলে পড়তে ইচ্ছা করে, ওরকম মানুষজন কন্টেন্ট রাইটার হয়। সো আলাদা আরেকটা থার্ড পার্টি স্কিল, যেটা আপনি এখন এসইও এক্সপার্ট হওয়ার চেষ্টা করতেছেন, আমার রেকমেন্ডেশন হবে নিজেরই কন্টেন্ট রাইটার হওয়ার, এক্সপার্ট হওয়ার চেষ্টা না করতে। ওখানে স্পেশালিস্ট আছে, তাদের সাথে আপনি কাজ করেন। যদি আপনি এসইও এক্সপার্ট হয়ে কন্টেন্ট এক্সপার্টও হইতে যান, সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় রেজাল্ট ভালো হয় না। সো এটা করতে যাবেন না। একটু কষ্ট হবে, বাট চেষ্টা করবেন কন্টেন্ট রাইটার ম্যানেজ করতে এবং তাদের সাথে কাজ করতে। বা ক্লায়েন্টের যদি অলরেডি কন্টেন্ট রাইটার থাকে, বেশিরভাগ সময় থাকবে যদি ভালো ক্লায়েন্ট হয়, সেক্ষেত্রে তার সাথে সরাসরি যদি আপনি কাজ করেন, আপনার এসইও জার্নিটা অনেক সুন্দর হবে।